6 বছরের পুরাতন একটা মার্ডার কেসের দায়িত্ব পড়ে বরখাস্ত হওয়া এক পুলিশ সাব ইন্সপেক্টরের উপরে। সমাধান না হওয়া কেসটা সমাধান করতে পারলে চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ব্যর্থ হলে ভাগ্য অনিশ্চিত। কেস সমাধানে সেই সাব ইন্সপেক্টরের সাথে জুড়ে দেওয়া হয় তার আরও 3 বরখাস্ত কনস্টেবলকে। এই 3 জন তাকিয়ে আছে তাদের বস অর্থাৎ এই সাব ইন্সপেক্টরের উপরে। তদন্তে নেমে একের পর এক বাধার সম্মুখীন হতে থাকে 4 জনের এই ছোট্ট দলটি। ধর্ম, সামাজিক বাধা, সহকর্মীদের অসহযোগিতা সহ নানা রকমের প্রতিকূলতা পার হয়ে শেষ পর্যন্ত কেসটা কি সমাধান করতে পারবে এরা? সেই উত্তর রয়েছে অসাধারণ সাসপেন্সে পরিপূর্ণ মালায়ালাম মুভি আনে শিপ্পিং কান্ডিথুমে। এই মালায়ালাম আনে শিপ্পিং কান্ডিথুমের অর্থ হচ্ছে ইফ ইউ সিক সামথিং ইউ উইল ফাইন্ড ইট, অর্থাৎ বাংলা করলে যেটা দাঁড়ায়, তুমি যদি কোনো কিছু ভালো করে খোঁজো তবে অবশ্যই তুমি সেটার দেখা পাবে। দক্ষিণ ভারতের একটা সমৃদ্ধ জেলা হচ্ছে কেরালা। এই কেরালার কোয়াট্টাম পুলিশ সুপারের কার্যালয়ে একদিন আনন্দ নামে এক বরখাস্ত হওয়া সাব ইন্সপেক্টর এসে পৌঁছায়। পুলিশ সুপার বিশেষ একটা কাজে তাকে ডেকেছেন, তবে সুপার অন্য একটা কাজে ব্যস্ত থাকায় বাইরের বারান্দায় বেঞ্চির উপরে এসে বসেন এই আনন্দ। তাকে দেখে এক কনস্টেবল তার দিকে এগিয়ে আসেন। এই কনস্টেবলের সাথে আনন্দের এর আগে বেশ কয়েক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে। মূলত সেসব বিষয় নিয়েই তারা আলাপ শুরু করে। এ সময় আনন্দকে দেখে বারান্দার অন্য এক পাশে বসে থাকা আরও 2 জন লোক আনন্দ কেন বরখাস্ত হয়েছিল সেই বিষয়টি নিয়ে আলাপ শুরু করে দেয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টির শব্দ ছাপিয়েও লোকগুলোর কথা যখন আনন্দের কানে এসে পৌঁছায় তখন মনটা তার খারাপ হয়ে যায়। নিজের আগের সহকর্মীটা বিদায় নেয়ার পরে অঝোর ধারায় ঝরে পড়া বৃষ্টির দিকে তাকিয়ে আনন্দ অতীতের স্মৃতিগুলোর কথা মনে পড়তে শুরু করে। আনন্দের স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারব আনন্দ কেন বরখাস্ত হয়েছিল এবং পুলিশ সুপার কোন বিশেষ কাজে তাকে ডেকেছিলেন। বন্ধুরা, আনে শিপ্পিং কান্ডিথুমে আমরা একটা নয় 2 কেস সলভ করব, আর এই 2 কেসই একটার অপরটার সাথে ভীষণভাবে রিলেটেড। অদ্ভুত বিষয় হচ্ছে এই ধরনের কাহিনীর ধারাবাহিকতা সম্বলিত কোনো মুভি, বিশেষ করে মালায়ালাম মুভি, আমি এর আগে দেখিনি। তো যেটা বলছিলাম, আনন্দের স্মৃতিচারণের কথা। আনন্দের স্মৃতিতে ভাসে তার প্রথম চাকরি জীবনের কথা। আজ থেকে 8 মাস আগে এখানেই সাব ইন্সপেক্টর পদে জয়েন করেছিল সে। চাকুরিতে যোগদানের পর নিজের দক্ষতা এবং সুনাম দিয়ে সবার মন জয় করেছিল এই সাব ইন্সপেক্টর আনন্দ। চাকুরি শুরুর পর থেকে আনন্দের ভালোই চলছিল সব কিছু। একদিন বাসা থেকে অফিসে পৌঁছে তিনি 2 জন লোককে দেখতে পান। এদের একজন তার মেয়ের মিসিং কেসের ডায়েরি করতে থানায় এসেছেন। লোকগুলোকে দেখে আনন্দ তাদেরকে তার রুমে নিয়ে যায়। নিখোঁজ হওয়া মেয়েটার বাবার কাছ থেকে আনন্দ জানতে পারে কলেজ থেকে ফেরার পথে মেয়েটা নিখোঁজ হয়েছে, কিন্তু দুপুর পার হলেও মেয়েটা বাড়িতে ফিরে না আসায় তার বাবা আশেপাশে খোঁজ দেয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে বাস স্ট্যান্ডের এক মুদি দোকানির কাছ থেকে সে জানতে পেরেছে কলেজ থেকে ফিরে তার মেয়ে লাভলি ঠিক সময় বাস থেকে নেমেছিল। সে তাকে দেখেছিল, কিন্তু এরপরে লাভলির সাথে কি হয়েছে সেটা সেই দোকানি বলতে পারবে না। এই লাভলির বাবা মানে মিসিং মেয়েটার বাবার কথা শুনে আনন্দ তার কয়েকজন সহকারীকে নিয়ে এবার সেই বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। সেই দোকানির কাছ থেকে এবার তারা আরও কিছু তথ্য জানতে পারে। মেয়েটা বাস থেকে নামার পরে 2 জন ছেলে নাকি তাকে ফলো করেছিল। সেই ছেলে 2 জন কারা ছিল সেটাও সেই দোকানি আনন্দকে জানিয়ে দেয়। এরপর খোঁজ নিয়ে জানা যায় ছেলে 2 জনের বাড়ি লাভলিদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়। আনন্দ দোকানির কাছ থেকে ঠিকানা নিয়ে সেই 2 জনের বাড়ি থেকে সেই ছেলে 2টোকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদেরকে জিজ্ঞাসাবাদে ওরা পুলিশের কাছে স্বীকার করে সেদিন বাড়ি ফেরার পথে ওরা লাভলিকে উত্ত্যক্ত করেছিল, কিন্তু পথে একজন লোক এসে পড়ায় তারা তাকে ছেড়ে দেয়। তো লাভলি যে মিসিং হয়েছে এরপরে সে বিষয়ে ওদের কোনো ধারণা নেই। ছেলে 2 জন মিথ্যা বলছে কিনা সেটা বোঝার জন্য আনন্দ তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আটকে রাখে। এরপর সে একজন কনস্টেবলকে ছেলে 2 জনের বিষয়ে বিস্তারিত তথ্য কালেক্ট করতে নির্দেশ দেয়। তারপর আনন্দ লাভলিদের বাড়িতে গিয়ে পৌঁছায়। লাভলির ঘর তল্লাশি করে আনন্দ দেখতে পায় মেয়েটা খুবই ধর্মভীরু ছিল। তার রুমে অনেকগুলো জিসাসের ছবি দেখে তার অন্তত সেটাই মনে হয়। জিসাস বলতে আমরা যীশু খ্রিস্টের কথা বলছি। এই বিষয়ে আনন্দ লাভলির বাবার কাছে জানতে চাইলে তিনি বলেন লাভলি প্রায় নিয়মিতই পাশের চার্চে যেত
সেখানকার ফাদারের সাথে নিয়মিত দেখা করত সে। লাভলির বাবার এ ধরনের কথায় এবার আনন্দ সেই চার্চের ফাদারের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর মধ্যেই সে পুলিশের কিছু লোককে আশেপাশের বিভিন্ন কুয়া, ডোবা এবং জঙ্গলে তল্লাশি করারও নির্দেশ জারি করে। আনন্দ যখন ফাদারের সাথে দেখা করার জন্য রওনা হবে, তখন তার এক কনস্টেবল তাকে চার্চে যেতে অদ্ভুতভাবে নিষেধ করেন। লোকটা আনন্দকে জানায় চার্চ একটা সেন্সিটিভ জায়গা, এছাড়া অনেক দিন যাবৎ চার্চের দুই গ্রুপের মধ্যে একটা বিরোধ চলছে, তাই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সেখানে যাওয়া আনন্দের কি ঠিক হবে? সহকর্মীর কথা শুনে আনন্দ একটু ভাবে, কিন্তু তার কোনো কথার গুরুত্ব দেয় না সে। এরপরে আনন্দ চার্চের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় চার্চের গেটের সামনে অনেক মানুষের ভিড় লেগে আছে। এই লোকগুলো আগের থেকেই খবর পেয়েছিল যে পুলিশ এখানে আসছে। তারা কোনোভাবেই পুলিশকে চার্চে প্রবেশ করতে দেবে না, মূলত সে কারণেই তারা জমায়েত হয়েছে এখানে। এদের দেখেও গাড়ি থেকে নেমে আনন্দ তাদের মধ্য দিয়ে চার্চে ঢোকার চেষ্টা করে, কিন্তু এত মানুষের ভিড় ঠেলে সামনে এগোনো তার জন্য খুব একটা সম্ভব হয় না। এছাড়া লোকগুলো ইতিমধ্যে মারমুখীও হয়ে উঠেছে দেখা যায়। তবে ঠিক সেই সময় থানার বড়বাবু মানে চিফ ইন্সপেক্টর সেখানে এসে হাজির হয়। তার পারমিশন না নিয়ে আনন্দ কেন এখানে এসেছে, এই বিষয়টি নিয়েই এবার প্রধান পরিদর্শক তার উপরে রাগারাগি করতে শুরু করে। কিন্তু ঠিক সেই সময় এক কনস্টেবল তাদের কাছে এসে জানায় একটা কুয়া থেকে বস্তাবন্দি একটা লাশ পাওয়া গিয়েছে। কনস্টেবলের কথার সূত্র ধরে এরপরে আনন্দ এবং তার প্রধান ইন্সপেক্টর মাথায় বড় একটা দুশ্চিন্তা নিয়ে সেই কুয়ার কাছে গিয়ে পৌঁছায়। কুয়া থেকে লাশটা তোলা হলে দেখা যায় তাদের অনুমানই ঠিক, এটা লাভলির লাশ, এবং তার বাবা মেয়েকে শনাক্ত করে। এই ঘটনায় কেসটা একটা মিসিং কেস থেকে মার্ডার কেসে পরিণত হয়। লাভলির লাশটাকে পোস্টমর্টেমে পাঠিয়ে থানায় চলে আসে সবাই, কিন্তু চার্চের সামনে থেকে চলে আসার পরে আনন্দ একটা কথাও বলেনি। তার মাথায় শুধু চার্চের ফাদারের বিষয়টাই ঘুরপাক খাচ্ছে। থানায় আসার পরে তার এ ধরনের চিন্তাভাবনার কথাগুলো সে চিপকেও জানায়, কিন্তু অদ্ভুত বিষয় হলো তার কোনো কথার গুরুত্বই দিতে চায় না প্রধান ইন্সপেক্টর, বরং তাকে ধমক দিয়ে থামিয়ে দেন তিনি। কিন্তু সাব ইন্সপেক্টর আনন্দ ছিল প্রচণ্ড জেদি একজন মানুষ। সে কোনোভাবেই দমে যাওয়ার পাত্র ছিল না। যেখান থেকে লাভলির মরদেহটা উদ্ধার করা হয়েছে সেটার চারপাশে সে চিরুনি তল্লাশি করতে শুরু করে এবং তার একটা অবজারভেশনও দাঁড় করায় সে। অন্যদিকে থানায় ততক্ষণে কোয়ার্টামের এএসপি সাহেব এসে পৌঁছেছে, আর এই কেসের দায়িত্বটাও দেওয়া হয়েছে তাকে। এএসপি সাহেব ভেতরে ঢুকতেই সে আনন্দকে বড় করে একটা ধমক লাগায়। এরপর তাকে রুম থেকে বের করে দিয়ে চিফ ইন্সপেক্টরের সাথে একটা আলোচনায় বসে। এএসপি সাহেব তাকে জানায় যে ছেলে দুটোকে ধরা হয়েছে এরা অনেক বড় ঘরের সন্তান, আর যেহেতু তাদের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ এখনও পাওয়া যায়নি তাই তাদেরকে ছেড়ে দিতে হবে। এরপর পুলিশ অফিসার আরও অদ্ভুত কিছু কথা তাকে বলে। সে বলে, দেখো চিফ, তুমিও খ্রিস্টান, আমিও খ্রিস্টান সম্প্রদায়ের, তাই চার্চের গায়ে কোনো দাগ লাগানো যাবে না। যেহেতু ডেড বডিটা শেষ পর্যন্ত খুঁজেই পাওয়া গিয়েছে, তাই যে কোনো একজনকে ধরে বলির পাঠা তৈরি করে দাও। মিটিং শেষে বাইরে বেরিয়ে আসার পরে আনন্দ তাদের সামনে গিয়ে তার সেই অবজারভেশনের কথা এবার এএসপিকে জানায়। সে বলে যেখান থেকে লাশটা পাওয়া গিয়েছে সেটার একেবারেই কাছে রয়েছে চার্চের অবস্থান। চার্চ দোষী না নির্দোষী সেটা পরের কথা, অন্তত সেখানে ঢুকে ফাদারকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলেই আনন্দের মনে হয়। কিন্তু তার কথা এবার আর একটা বকা খেতে হয় আনন্দকে। থানা থেকে বেরিয়ে এএসপির নেতৃত্বে চিফ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর সহ পুলিশের একটা বিশাল দল ডগ স্কোয়াড নিয়ে শুরু করে তল্লাশি। যেখানে লাভলি বাস থেকে নেমেছিল সেখানে মেয়েটার পরিহিত একটা কাপড় কুকুরটিকে শুকিয়ে নিয়ে কাজ শুরু করা হয়। কুকুরটা যখন চলতে শুরু করে তখন দেখা যায় সে প্রথমে সেই চার্চের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করে দেয়। এরপর কুকুরটা আবারও সামনে এগোতে শুরু করে। চার্চের পাশেই এক ডাব বিক্রেতার বাড়ি ছিল। বাড়ির সামনে কুকুরটা আবার কিছুটা থামে এবং তারপরে আবার চলতে শুরু করে। আনন্দ তার অনুসন্ধানের সময় এখানকার একটা জায়গায় ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার আলামত পেয়েছিল, আর কুকুরটাও এবার সেই স্থানে এসেই একেবারে অস্থির হয়ে ওঠে। কুকুরের আচরণে এটাই বোঝা যাচ্ছিল আনন্দ যেটা সন্দেহ করেছিল ঠিক সেটাই খুঁজে বের করেছে কুকুরটা। কুকুরের আচরণ এবং তার নিজের অবজারভেশনের কথাটা এবার সে আবারও এএসপিকে জোর দিয়ে জানায়, কিন্তু একরোখা কোরাপ্টেড অফিসার তাকে আবারও কোনো পাত্তা দেয় না। উল্টো তাদের জন্য 2 প্যাকেট বিরিয়ানি কিনে থানায় ফিরে যেতে বলে। কি আর করা, বাধ্য হয়ে কর্তৃপক্ষের হুকুম মেনে নিয়ে সেখান থেকে ফিরে যান আনন্দ। এদিকে অনুসন্ধান শেষে থানায় ফিরে আবার একটা মিটিংয়ে বসেন এসপি সাহেব।
এবার তার সামনে হত্যায় ব্যবহৃত কিছু আলামত দেখতে পাওয়া যায়। এর মধ্যে লুঙ্গির মতো কিছু একটা দেখা যায়। আসলে এই এভিডেন্সগুলো সেই বস্তার ভেতর থেকে পাওয়া গিয়েছে, মানে যে বস্তায় লাভলিকে মেরে ডুবিয়ে দেওয়া হয়েছিল কুয়োর মধ্যে। পুলিশের ধারণা এই কাপড় দিয়েই গলায় ফাঁস দিয়ে লাভলিকে খুন করা হয়। এগুলো ছাড়াও টেবিলের উপরে একটা হাজিরা বই দেখতে পাওয়া যায়, আর সেটা ছিল চার্চের। এসপি সাহেব বইটা এবার আনন্দের দিকে ছুঁড়ে দেন এবং বলেন, এটা দেখো, যেদিন লাভলি খুন হয় সেদিন ফাদার একটা কাউন্সিলের মিটিংয়ে ছিলেন। এখানে তার নিজের স্বাক্ষর রয়েছে, তাই চার্জ করে বিষয়টাকে আর ঘোলাটে করো না। এরপর প্রধান তদন্তকারী কর্মকর্তা আনন্দকে আরও কিছু কাজ করতে বলে। সেটা হলো লাভলি যেদিন খুন হয়েছিল সেদিন তার সাথে এক মাছ বিক্রেতা সহ আরও দুজন ব্যক্তির দেখা হয়েছিল, তাদেরকে খুঁজে বের করতে বলেন তিনি। আনন্দ সেদিনই এক মাছ বিক্রেতা সহ আরও দুজনকে পুলিশ স্টেশনে নিয়ে হাজির করেন। এসপি সাহেব সেই কাপড়ের টুকরো নিয়ে তাদের দেখিয়ে তাদের কাছে জানতে চায় এই ধরনের কাপড় এই অঞ্চলে কেউ পরে কিনা, আর এই বিষয়টাতে ওরা কিছু বলতে পারবে কিনা। পুলিশের ধারণা, যেহেতু এরা বাড়ি বাড়ি গিয়ে জিনিসপত্র বিক্রি করে, তাই এই কাপড়টা কার সেটা বলার একটা বড় সম্ভাবনা এদের মধ্যে রয়েছে। আর পুলিশের ধারণা মতোই সেই মাছ বিক্রেতা হঠাৎ একজনের নাম বলে বসে, আর লোকটা হলো সেই ডাব বিক্রেতা। সে বলে যেদিন লাভলি খুন হয় সেদিন সে সেই ডাব বিক্রেতার বাড়ির উঠানে এরকম একটা লুঙ্গি মেলা দেখতে পেয়েছিল। তথ্যটা পেয়ে এবার পুলিশ সাথে সাথেই সেই ডাব বিক্রেতার বাড়িতে গিয়ে হাজির হয় এবং কাপড়টা দেখিয়ে তার কাছে জানতে চাওয়া হয় এই লুঙ্গিটা তার কিনা। কিছুটা আমতা করে ডাব বিক্রেতা উত্তর দেয় এরকম একটা লুঙ্গি তার ছিল, কিন্তু 2 দিন হলো সেটাকে সে খুঁজে পাচ্ছে না। ডাব বিক্রেতার এই কথায় এবার পুলিশ নিশ্চিত হয় এই লোকটাই খুন করেছে লাভলিকে। ফলে তাকে ধরে নিয়ে আসা হয় থানায় ঢুকিয়েই বেদম পেটানো হয় তাকে। তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালাতে থাকে পুলিশ, কিন্তু বারবার লোকটা একটা কথাই বলছিল, সে লাভলিকে খুন করেনি। আনন্দের সামনে এসব যখন চলছিল তখনও সে নিশ্চিত ছিল এখানে কিছু একটা গোলমাল আছে, কোনোভাবেই এই ডাব বিক্রেতা খুনি হতে পারে না। তাই আনন্দ থানা থেকে এরপরে বেরিয়ে আসে এবং সে সরাসরি লাভলির শেষকৃত্য অনুষ্ঠানে চলে আসে। সেখানে কিছুটা সময় কাটিয়ে বাড়িতে ফিরে আসে আনন্দ। সেদিন রাত্রে লাভলির বাবা একজন লোককে সাথে নিয়ে আনন্দের সাথে দেখা করতে আসে। লাভলির বাবা আনন্দকে জানায় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে তাদের অনেক আগে থেকে ভালো একটা সম্পর্ক রয়েছে। কোনোভাবেই এই লোকটা তার মেয়েকে খুন করতে পারে না। তার কথার রেশ ধরে তার সাথে আসা লোকটা এবার বলে সেদিন লাভলির সাথে তার দেখা হয়েছিল চার্চের গেটে। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে ফাদারের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে। এরপর আরও কিছু কথাবার্তা শেষ করে লোক দুজন বিদায় নেয়। তাদের বিদায় নিয়ে এই বিষয়টি নিয়ে এবার ভাবতে শুরু করে আনন্দ এবং শেষে সে একটা সিদ্ধান্ত নেয় যে এই কেসটাকে আনঅফিশিয়ালি তদন্ত করবে সে। মূলত সেই চিন্তা থেকেই আনন্দ পরের দিন এক ফরেন্সিক ডাক্তারের সাথে দেখা করে এবং লাভলির কেসের বিষয়ে সব কিছু খুলে বলে। আনন্দের কাছে সব শুনে ডাক্তার তার কাছে জানতে চায় যে কোনো খুনের স্পটেই খুন করার কিছু না কিছু আলামত পড়ে থাকে। এছাড়া দেহের কোনো টিস্যু বা চুল নিশ্চিতভাবেই পাওয়া যায়। যেহেতু ডাব বিক্রেতার বাড়িতে সেরকম কিছুই পাওয়া যায়নি, তাই এটা বলাই যায় যে ডাব বিক্রেতার বাড়িতে খুন হয়নি লাভলি, খুনটা অন্য কোথাও হয়েছে। তবে যেখানেই খুন করা হোক না কেন, সেখানে যদি তল্লাশি না চালানো যায় তবে কাজের কিছুই হবে না। ডাক্তারের কথায় আনন্দ বুঝতে পারে যেভাবেই হোক চার্চে তাকে প্রবেশ করতেই হবে এবং এজন্য তাকে একটা উপায় বাতলাতেই হবে, কারণ সে নিশ্চিত লাভলির খুনটা হয়েছে চার্চের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে লাভলির খুনটা কি ফাদারই করেছে, নাকি ডাব বিক্রেতা করেছে, নাকি তৃতীয় কোনো ব্যক্তি। সেদিন রাতের কথা আমরা দেখতে পাই চার্চে একটা চুরির ঘটনা ঘটছে। সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি চলছিল। বৃষ্টি এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সুযোগ নিয়ে এক চোর চার্চের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং কিছু জিনিস চুরি করে। কিন্তু একটা শব্দ হলে জেগে যায় ফাদার। তবে চোরটাকে ধরার আগেই সে পালিয়ে যায়। কিন্তু পরের দিন দেখা যায় পুলিশ সেই চোরকে গ্রেপ্তার করেছে এবং এরপরে তাকে চার্চে নিয়ে এসেছে পুলিশ। চোরটাকে ধরেছিল আনন্দ এবং তার কাছ থেকে সে জানতে পেরেছিল এই চার্চ থেকেই সে চুরিটা করেছে। চোরটাকে দেখিয়ে আনন্দ এবার ফাদারের কাছে জানতে চায় গত রাতে এখানে চুরি হয়েছে কিনা। এবার এই কথার জবাবে ফাদার মাথা নাড়ায়, কিন্তু সে বলে চোরের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তবে যেহেতু চার্চে চুরি করা হয়েছে তাই পুলিশকে তো চার্চটা তল্লাশি করতেই হবে। কিন্তু তল্লাশির নামে দেখা যায় সেটা হলো এক ঝাঁক ফরেন্সিক চার্চের ভেতরটার আলামত সংগ্রহ করতে শুরু করে। এই আলামত কেন সংগ্রহ করা হচ্ছে
আশা করি আমার মতো আপনারাও এতক্ষণে বুঝতে পেরেছেন। সাধারণ একটা চুরির নাটক সাজিয়েছিল আনন্দ, এবং চোরও তার জানাশোনায় একজন ছিল। তার উদ্দেশ্য ছিল, যেহেতু সাধারণভাবে চার্চে প্রবেশ করা তার জন্য সম্ভব নয়, তাই এই ফন্দি বের করা ছাড়া তার কোনো উপায় ছিল না। ফরেন্সিক রিপোর্ট থেকে যেটা পাওয়া যায় সেটা হলো, চার্চের আলামত পরীক্ষা করে জানা গিয়েছে সেখানেই লাভলিকে খুন করা হয়েছিল। যেহেতু আনন্দ এই তদন্তটা গোপনে করছিল, তাই তদন্ত রিপোর্টটা সে এবার সরাসরি এসপির কাছে জমা দেয় এবং সব কিছু তাকে খুলে বলে। এর পরের দিন এসপি সাহেব এবং পুলিশের আরও এক ঊর্ধ্বতন কর্মকর্তা আনন্দের থানায় এসে হাজির হন। থানাতে আগে থেকেই চার্চের ফাদারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল, কিন্তু এবার একটা টুইস্ট দেখতে পাই আমরা, যেটার মাধ্যমে আমরা জানতে পারবো কেন খুন করা হয়েছিল লাভলিকে। থানায় ফাদারের সাথে একটা মেয়েকে দেখা যায়। ফাদারের পাশের চেয়ারেই বসে আছে সে, আর এই মেয়েটা হচ্ছে লাভলির বড় বোন। তার মাধ্যমেই জানা যায় কেন এবং কিভাবে খুন করা হয় তার বোন লাভলিকে। মুভির এর পরের কাহিনীটা চলে আসে স্বাভাবিকভাবেই ফ্ল্যাশব্যাকে। ফাদারের এক ভাগ্নে ছিল, যে কেরালার একটা কলেজে লেখাপড়া করত। যেদিন লাভলি খুন হয় সেদিন সে ছুটিতে চার্চে এসে পৌঁছায়, কিন্তু ফাদারের একটা মিটিং থাকায় বেলা 11টার দিকে তিনি চার্চ থেকে বেরিয়ে যান। ফাদার বেরিয়ে যাওয়ার 2 ঘন্টা পরে লাভলি সেই চার্চে এসে পৌঁছায় ফাদারের সঙ্গে দেখা করতে, কিন্তু চার্চের দরজার কাছে ফাদারের ভাগ্নের সাথে সে তার বড় বোনকে দেখে চমকে যায়। এরা দুইজন ফাদারের অনুপস্থিতিতে চার্চের মধ্যে অসামাজিক সম্পর্কে লিপ্ত ছিল। লাভলির বড় বোন এবং ফাদারের ভাগ্নের মধ্যে একটা সম্পর্ক চলছিল, আর লাভলির প্রথম থেকেই তার বোনের প্রতি একটা সন্দেহ হয়। মূলত সেই সন্দেহ বশেই সেদিন সে চার্চে আসে। এই অবস্থা দেখে লাভলি সেদিন তার বড় বোনকে অনেক বকাবকি করতে শুরু করে। দুজনের মধ্যেই একসময় ঝগড়াও শুরু হয়, আর এরই এক পর্যায়ে এক ডাকপিয়ন সেখানে এসে পৌঁছায়। সে তার প্রেমিককে বলে লাভলিকে ভেতরে নিয়ে যেতে। লাভলি যাতে চিৎকার করতে না পারে তাই সেই ছেলেটা এবার লাভলির মুখ চেপে ধরে। ওদিকে সেই ডাকপিয়ন চার্চে এসে ফাদারকে ডাকাডাকি করলো, কোনো সাড়া না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখান থেকে চলে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। অনেকক্ষণ লাভলির মুখ চেপে ধরে রাখায় শেষ পর্যন্ত দম বন্ধ হয়ে মারা যায় মেয়েটা। লাভলির বোন এটা দেখে বুঝতে পারছিল না সে কি করবে, তবে শেষ পর্যন্ত নিজের প্রেমিককেই বাঁচানোর সিদ্ধান্ত নেয় সে, এবং বোনের লাশটাকে গুম করে ফেলার সিদ্ধান্ত নেয়। ফলশ্রুতিতে তারা লাভলির মরদেহটাকে পাশের একটা জঙ্গলে নিয়ে যায়, এবং সেই ডাব বিক্রেতার উঠানে মেলে দেওয়া লুঙ্গিটা নিয়ে তারা লাভলির হাত মুখ বেঁধে একটা বস্তায় ভরে কুয়ার মধ্যে নামিয়ে দেয়। যেহেতু ডাব বিক্রেতার লুঙ্গি ব্যবহার করা হয়েছিল, সেহেতু তাকেই খুনি হিসেবে প্রথমে গ্রেপ্তার করে এসপি এবং চিফ ইন্সপেক্টর। মোটামুটি এই ছিল লাভলির কেস। কিন্তু এসবের কিছুই জানতো না ফাদার, কারণ সে চার্চে এসে দেখে ততক্ষণে তার ভাগ্নে চলে গিয়েছে। তবে আনন্দ খুনের স্পটে এবং সেই কুয়ার কাছে লাভলির চুলের পাশাপাশি আরও অন্য এক ধরনের চুল খুঁজে পেয়েছিল। আনন্দ সেই চুলের নমুনা নিয়ে লাভলিদের বাড়িতে গিয়ে হাজির হয় এবং তাদের চিরুনিতে একই ধরনের চুল খুঁজে পায় সে। ফলে আনন্দ ধরে নেয় এই কেসে তার বড় বোন জড়িত ছিল, কারণ তার চুলের কালার খুনের স্পটে পাওয়া কালারের সাথে ম্যাচ করে গিয়েছিল। এর পরের দিন খুনিকে মানে ফাদারের ভাগ্নেকে তার কলেজ থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু পরের দিন ভাগ্নের কোর্টে তোলার সময় ঘটে যায় একটা বড় দুর্ঘটনা। কোর্ট চত্বর থেকে ফাদারের ভাগ্নে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। আনন্দ সহ তার অন্য 3 সহকারীর উপরে দায়িত্ব ছিল খুনিকে কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার, কিন্তু পালিয়ে যাওয়ার পরে তার পিছু ধাওয়া করা হলেও ছেলেটা একটা রেল ক্রসিংয়ে একটা ট্রেনের সাথে ধাক্কা খেয়ে স্পটেই মারা যায়। যেহেতু দায়িত্বরত অবস্থায় অপরাধী পালিয়ে গিয়েছিল এবং তাকে ওরা বাঁচাতে পারেনি, তাই কর্তব্য অবহেলার জন্য আনন্দ এবং তার 3 সহকারীকে সাময়িকভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। এরপর দৃশ্যপটটা চলে আসে বর্তমানে। অঝোর ধারায় ঝরে যাওয়া বৃষ্টির দিকে তাকিয়ে আনন্দ এতক্ষণ ধরে এসবই ভাবছিল, কিন্তু হঠাৎ পুলিশ সুপারের ডাকে তার হুঁশ ফেরে। ভেতরে গিয়ে এসপির সাথে দেখা করেন আনন্দ। এ সময় এসপি সাহেব তাকে বলেন, তোমার সাসপেনশন উইথড্র করার জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, শেষ পর্যন্ত একটা হিল্লে করা গিয়েছে। তবে কর্তৃপক্ষ এমনিতে তোমার চাকরি ফিরিয়ে দেবে না। চাকরি ফিরে পেতে হলে আর একটা কেসের তদন্ত করতে হবে তোমাদের। তবে এটাতে যে সফল হতেই হবে তেমন কোনো শর্ত রাখেনি কর্তৃপক্ষ। আজ থেকে 6 বছর আগে শ্রীদেবী নামে একটা মেয়ে পাশের একটা জেলায় খুন হয়েছিল। তখন কেসটার তদন্তে বেশ কয়েকটা টিম কাজও করেছিল, কিন্তু তারা কোনো সমাধান করতে পারেনি। ফলে একসময় ক্লোজ করে দেওয়া হয় কেসটাকে। তোমার দায়িত্ব হলো এটা সমাধান করা, আর এটা করতে না পারলেও তোমাদের চাকরি ফিরে পেয়ে সমস্যা হবে না আশা করি।
কিন্তু আমি চাইছি একটা কেস সফলভাবে সলভ করার মাধ্যমেই তুমি তোমার চাকরি ফিরে পাও। এসপি সাহেবের কথায় আনন্দ বেশ খুশি হয়েছিল, কিন্তু আনন্দ ভাবছিল চাকরি ফিরে পেতে সমস্যা না হলেও তার অন্য 3 সহযোগীকে নতুন কেসের দায়িত্ব নেওয়ার জন্য রাজি করাতে তার বেশ সমস্যায় পড়তে হবে। আর হয়েছিল সেটাই। তার মতো এই নতুন কেসটা সমাধান করার প্রতি তেমন কোনো আগ্রহই কাজ করছিল না বরখাস্ত হওয়া তার অন্য 3 সহকর্মীর মধ্যে। তবে শেষ পর্যন্ত কোনো উর্দি ছাড়াই 3 জন পরদিন কোয়াট্টামের পাশের জেলা চেরুভাল্লিতে এসে পৌঁছায়। এই চেরুভাল্লির একটা গ্রামেই শ্রীদেবীর মার্ডার হয়েছিল, কিন্তু তাদের আসার আগে চেরুভাল্লিতে রটে গিয়েছিল শ্রীদেবী মার্ডার কেসটাকে রিওপেন করার খবর। যেহেতু 6 বছর আগে এই কেস তদন্তের সময় গ্রামের অনেককে হ্যারাস করা হয়েছিল, তাই সেখানকার পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে আনন্দের তদন্ত কাজে সহযোগিতা না করার জন্য একটা জোর আন্দোলন গড়ে তোলা হয়েছিল। গ্রামের এই থমথমে অবস্থার মধ্যেই বাস থেকে নেমে আসেন 4 জন পুলিশ। এরপর তারা অবসরপ্রাপ্ত এক কনস্টেবল রবীন্দ্রন নায়ারের বাড়িতে এসে পৌঁছান। এসপি সাহেবই প্রথমে তাদেরকে রবীন্দ্রনের সাথে দেখা করার কথা বলেছিলেন। তাদের চেরুভাল্লিতে থাকার ব্যবস্থাও তারই করার কথা ছিল। রবীন্দ্রনের বাড়িতে পৌঁছে সাধারণ জল খাবার খেয়ে ওদেরকে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন 5 জন। কিন্তু পথের মধ্যে পঞ্চায়েত প্রধানের সাথে আরও বেশ কয়েকজন মানুষ ওদের সামনে এসে দাঁড়ায় এবং তাদের নানা রকম হুমকি ধামকি দিতে শুরু করে। কিন্তু আনন্দ সব কিছু শুনে তাদের আশ্বাস দেন যে আগের কেসের মতো এই গ্রামের কাউকেই হ্যারাস করা হবে না। আনন্দের আশ্বাসে এবার কিছুটা শান্ত হয় লোকগুলো। পথে যেতে যেতে রবীন্দ্রন তাদের শ্রীদেবী মার্ডার কেস সম্পর্কে বেশ কিছু তথ্য দেয়। শ্রীদেবী ছিলেন রেভাম্মা নামে এক মহিলা দর্জির মেয়ে। পড়াশোনায় বেশ ভালো ছিল সে। চেহারা সুন্দর থাকায় অনেক ছেলেই তার পিছে লেগেছিল, কিন্তু কাউকেই পাত্তা দিত না শ্রীদেবী। সবাই তাকে সচ্চরিত্র ভালো মেয়ে বলেই জানত। যে রাতে শ্রীদেবী খুন হয় সেদিন অনেক রাত পর্যন্ত নভেল পড়ছিল মেয়েটা। সেদিন রাতে তার মা তাকে রাগারাগি করে ঘুমাতে যেতে বললেও মাঝরাতের দিকে মায়ের জন্য একটা নোট রেখে ঘর থেকে বেরিয়ে আসে শ্রীদেবী। নোটে মেয়েটি উল্লেখ করেছিল তার ভালোবাসার মানুষের কাছে চলে যাচ্ছে সে, কিন্তু সেই রাতেই খুন হয়ে যায় মেয়েটা। পরের দিন সকালে রবীন্দ্রন একজনের কাছে খবরটা জানতে পারে এবং স্পটে গিয়ে দেখতে পায় একটা আম বাগানে মেয়েটার মরদেহ পড়ে আছে। মাথার কাছে একটা বড় ধরনের জখম ছিল তার। পাশের একটা আম গাছে রক্ত লেগে থাকায় তার ধারণা হয় মেয়েটাকে সেই গাছের সাথে একের পর এক আঘাতে হত্যা করা হয়। সকালে লাশটা প্রথম দেখতে পায় গোবিন্দন নামে এক লোক। এই গ্রামেরই এক বাসিন্দা সে। কিছুক্ষণের মধ্যেই থানার বড়বাবু ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে শুরু করে। গ্রামের মানুষের জবানবন্দি নেয়ার নামে মানুষের উপরে টর্চার করতে শুরু করেন তিনি। পরবর্তীতে গোবিন্দন গলায় ফাঁস নিয়ে মৃত্যুবরণ করে। আর এরপরে থেমে যায় তদন্ত। সেই ঘটনার পর শ্রীদেবীকে যারা পছন্দ করত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তেমন কোনো লাভই হয়নি। খুনি শেষ পর্যন্ত অধরাই থেকে যায়। এসব কথা বলতে বলতে রবীন্দ্রন তাদেরকে যে স্থানে থাকার জন্য নির্ধারিত করেছে সেই বাড়িতে এসে পৌঁছায়। আনন্দন এবার বলে ওঠে মৃত্যুর সময় শ্রীদেবী 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার এর কথার জবাব দেয় রবীন্দ্রন। এরপর সে আরও কিছু কথা বলতে থাকে। সেই ঘটনার 6-7 মাস পরে এক সিআইডি অফিসারের হাতে এই কেসটার দায়িত্ব পড়ে। তিনিও আগের অফিসারের মতো শুরু করেন তদন্ত, কিন্তু শেষ পর্যন্ত একটা বিষয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন তিনি। শ্রীদেবী যে জমিতে মারা গিয়েছিল তার মালিক পরাণ গোদানের উপরে শুরু হয় তদন্ত। এর কারণ ছিল এই লোকটার চরিত্র খুব একটা ভালো ছিল না, সেই কারণে অ্যারেস্ট করা হয় তাকে। কিন্তু লোকটার ফার্টিলিটি টেস্টে জানা যায় সে কোনোদিন বাবা হতে পারবে না, ফলে ছেড়ে দেওয়া হয় তাকে। আর এরপর কেসটা আর এগোয়নি। কথাগুলো বলে রবীন্দ্রন আনন্দের এই বাড়িতে রেখে ফিরে আসে। রবীন্দ্রনের কাছে সব শোনার পরে আনন্দ একটা সিদ্ধান্ত নেয়। আগামী 5 দিন ওরা এখানে থাকবে এবং শ্রীদেবী খুনের তদন্ত করবে। এর মধ্যে যদি কোনো স্ট্রং ক্লু খুঁজে পাওয়া যায় তবে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে, না হলে তারা ফিরে যাবে। এই সিদ্ধান্তে আসার পর তাদের প্রথম কাজ হয় শ্রীদেবীর মায়ের সাথে দেখা করা। মহিলা তাদেরকে সব কিছুই বলে। আনন্দ জানতে পারে শ্রীদেবীর নভেল পড়ার নেশা ছিল, তাই তাদের বাড়ি থেকে সেই বইগুলো তদন্তের স্বার্থে সাথে নিয়ে আসে আনন্দ। বইগুলোর মধ্যে একটা চিঠির খাম খুঁজে পায় ওরা। শ্রীদেবীকে পাঠানো চিঠির খামে বোম্বের একটা ঠিকানা লেখা দেখতে পায় ওরা। আনন্দ বুঝতে পারে শ্রীদেবীর প্রেমিক হয়তো তাকে এই চিঠিটা পাঠিয়েছিল। বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে কিছুটা আলাপ করার পর
আনন্দ শ্রীদেবীর এক বান্ধবীর সাথে গিয়ে দেখা করে এবং তার কাছে সে জানতে চায় বোম্বেতে থাকে এমন কোনো ছেলের সাথে শ্রীদেবীর সম্পর্ক ছিল কিনা। একথার উত্তরে মেয়েটা তেমন কিছু জানে না বলে ওদের জানায়। তবে সে শ্রীদেবীর বিষয়ে একটা কথা বলে বসে। মারা যাওয়ার 2-3 সপ্তাহ আগে শ্রীদেবী নাকি হিন্দি ভাষা শেখার বিষয়ে তার সাথে আলাপ করেছিল। আর মেয়েটার এই কথায় আনন্দে এবার নিশ্চিত হয় শ্রীদেবীর প্রেমিক কেরালার বাইরে থাকে, যেখানে কেরালার ভাষা চলে না, সেখানে শুধু হিন্দি ভাষা চলে। তাই এবার ওদের খুঁজে বের করতে হবে এই গ্রামের কে কে বাইরে থাকে। কিন্তু সমস্যা হলো এসব রেকর্ড সংরক্ষণ করা থাকে পঞ্চায়েত প্রধানের অফিসে, আর পঞ্চায়েত প্রধান ওদেরকে একেবারেই পছন্দ করে না। তা সত্ত্বেও আনন্দ তার 3 সহকারীকে নিয়ে এবার সেই পঞ্চায়েত প্রধানের অফিসে এসে হাজির হয় এবং তার কাছে সেই রেজিস্টারটা চায়। তার কথার উত্তরে প্রধান ওদের চূড়ান্তভাবে অসহযোগিতা করবেন বলে সামনাসামনি ঘোষণা দেন, আর সে কোনোভাবেই রেজিস্টারটা দিতে চান না। কিন্তু প্রধানের কেরানিকে কিছু খাইয়ে একটা ব্যবস্থা করতে পারে ওরা। এর মধ্যে আনন্দ সেই সিআইডি অফিসারের সাথেও দেখা করে যে সবশেষ শ্রীদেবী মার্ডার কেসের তদন্ত করেছিল। সেই অফিসার এবার নতুন একটা তথ্য দেয় আনন্দকে। সে জানায় তার তদন্ত থেমে যাওয়ার একটা বিশেষ কারণ ছিল চেরুবাল্লির এক ডাকপিয়নের দুর্ঘটনা। তদন্তকালীন সময় সে জানতে পেরেছিল শ্রীদেবীর সাথে চেরুবাল্লির বাইরে থাকা একটা ছেলের সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে নিয়মিত চিঠি আদান প্রদান করা হতো। কিন্তু সে যখন তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে যাবে তার আগের দিন একটা অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায় সেই ডাকপিয়নটার। তাই আর কেসটা এগিয়ে নিয়ে যেতে পারেনি সে। সেই ডাকপিয়নের নাম ছিল চন্দ্রন। আগের তদন্তকারী অফিসার এবার আনন্দকে বলে যদি সম্ভব হয় তবে সে যেন চন্দ্রনের সাথে গিয়ে দেখা করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। আগের তদন্তকারী অফিসারের কাছ থেকে এবার বাসায় চলে আসে আনন্দ। সেই খামটা নিয়ে আবার বসে সে। একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এবার পুরোটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে আনন্দ। আর হঠাৎ এবার সে একটা বিষয় খেয়াল করে, খামে বোম্বের ঠিকানার ঠিক নিচেই আর একটা ঠিকানা অস্পষ্টভাবে লেখা রয়েছে। ভালোভাবে খেয়াল করলে বোঝা যায় এটা হরিয়ানার গুরগাঁওয়ের একটা ঠিকানা। কেউ কোনোভাবে শ্রীদেবীর হাতে এই চিঠিটা পড়ার আগে তার কাছে নিয়েছিল এবং চিঠিটা পড়ার পরে আগের ঠিকানাটা মুছে দিয়ে বোম্বের ঠিকানার একটা সিল মেরে দিয়েছে। প্রাক্তন সিআইডি অফিসারের বক্তব্য এবং ঠিকানার এই টেম্পারিংয়ের জন্য চন্দ্রনের সাথে দেখা করাটা বেশ জরুরি হয়ে পড়ে আনন্দের জন্য। কিন্তু আনন্দ ভাবছে তার আগে সেই রেজিস্টারটা তার জোগাড় করতে হবে। কিন্তু এর মধ্যে ওরা জানতে পারে সেই প্রাক্তনের দপ্তরই তাদের রেজিস্টার জোগাড় করে দিতে পারবে না। কারণ হিসেবে সে বলে প্রধান সেটা তার সাথে তার বাড়িতে নিয়ে গিয়েছে। কথাটা শুনে আনন্দ বুঝতে পারে এই প্রধান একেবারে হাড়ে হাড়ে বজ্জাত। তাই আনন্দ এবার নিজেই প্রধানের বাড়ি থেকে সেটা চুরি করার সিদ্ধান্ত নেয়। আর সেই লক্ষ্যে সেদিন রাতে লুকিয়ে সে যখন প্রধানের বাড়িতে গিয়ে ঢোকে তখন লোকটার হাতে ধরা পড়ে যায় সে। কিন্তু যেহেতু আনন্দ একজন পুলিশ অফিসার তাই সে এবার প্রধানকে ভয় দেখিয়ে সেই রেজিস্টার নিয়ে চলে আসে। রেজিস্টার থেকে প্রথমে সে সদানন্দন নামে এই চেরুভাল্লির প্রভাবশালী এক ব্যক্তির ছেলের কথা জানতে পারে যে বর্তমানে গুরগাঁওয়ে থাকে। এতে আনন্দ ধারণা করে এই ছেলের সাথে তাদের আগে যোগাযোগ করতে হবে এবং তার বয়ান নিতে হবে। তাহলে খুনের বড় কোনো ধরনের ক্লু একটা উদ্ঘাটন হলেও হতে পারে। তো এরপর আনন্দ তার প্ল্যান মতো সেই ডাকপিয়ন চন্দনের সাথে দেখা করা সহ যা যা করা দরকার সব কিছু রেডি করে এবং পরের দিন সকালে পঞ্চায়েত প্রধান এবং সেই সদানন্দনকে একটা জায়গায় ডেকে নেয়। কিন্তু সদানন্দনকে ডাকা হয়েছে বলে লোকটা এবার একেবারে ক্ষেপে যায় আনন্দের উপরে। কিন্তু সামনের চেয়ারে বসে আনন্দ এবার তার কাছে কিছু কথা বলে। সেগুলো হলো এই চেরুভাল্লির এক প্রভাবশালী পিতার সন্তানের সাথে শ্রীদেবীর সম্পর্ক হয়েছিল এবং যেহেতু দুই পরিবারের মধ্যে বিশাল একটা স্ট্যাটাসের ব্যবধান ছিল তাই এই সম্পর্ক তারা নিজেরাই ইচ্ছা করে গোপন রেখেছিল। মৃত্যুর সময় শ্রীদেবী 3 মাসের প্রেগনেন্ট ছিল, এটা সবাই জানে। কিন্তু শ্রীদেবী যখন এটা জানতে পেরেছিল তখন সে তার প্রেমিকের সাথে বিষয়টা নিয়ে আলাপ করে এবং তারা গোপনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই বিষয়টা কোনোভাবেই সেই ছেলেটার বাবা জেনে যায় আর সে এটাও জানতে পারে কবে নাগাদ শ্রীদেবী বিয়ে করার জন্য পালাবে। সেই মতো লোকটা শ্রীদেবী যেদিন মারা যায় সেই রাতে আগে থেকেই আমবাগানে গিয়ে লুকিয়ে থাকে এবং শ্রীদেবী ঘর থেকে পালিয়ে সেখানে গিয়ে যখন পৌঁছায় তখন তাকে একটা আম গাছের সাথে মাথা ঠুকে খুন করে। যেহেতু শ্রীদেবীর পরিবারের সাথে তার সামাজিক স্ট্যাটাসের অনেক গ্যাপ ছিল তাই সেই খুনি
নিজের পরিবারের সম্মান রক্ষার্থে শ্রীদেবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। আনন্দের এই কথাগুলো যে সদানন্দকে উদ্দেশ্য করেই বলা হচ্ছিল সেটা লোকটা ভালোভাবেই বুঝতে পারছিল, তাই কোনো কথা বলছিল না সে। তবে এবার আনন্দ এই বিষয়টা আরও একটু খোলাসা করার জন্য একটা রেকর্ড চালু করে। সেখানে সদানন্দনের ছেলের কণ্ঠ শোনা যায়। ছেলেটা তার বয়ানে এই বিষয়গুলোই আনন্দকে জানিয়েছিল। রেকর্ড শেষ হলে এবার আনন্দ সবাইকে অবাক করে দিয়ে সদানন্দনকে রুম থেকে বের হয়ে যেতে নির্দেশ দেয়। কিন্তু এরকম একজন খুনিকে ধরার পরেই কেন আনন্দ ছেড়ে দিল সেটা নিয়ে সবার মধ্যেই যখন কানাঘুষা শুরু হয়, তখন আনন্দ সবাইকে জানায় খুনিকে ধরার দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। তারা শুধু তদন্ত শেষ করবে বলে এখানে এসেছিল, আর তারা তাদের কাজ শেষ করেছে। তো এর কিছুক্ষণ পরে সেখানে কোয়ার্টামের এসপি সাহেব এসে পৌঁছায়। সে আনন্দের সফলতায় এবার বেশ খুশি হয়, কিন্তু মুভির সবচেয়ে বড় চমকটা এখনও আমাদের জন্য অপেক্ষা করছিল। কি সেটা? চলুন এবার সেই দৃশ্যটাই দেখি। হঠাৎ এ সময় তাদের কাছে খবর আসে একটা লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার খবর শুনে আনন্দ এসপি সাহেবকে সাথে করেই সেই আত্মহত্যার স্পটে গিয়ে হাজির হন। কিন্তু যে লোকটা আত্মহত্যা করেছে তাকে দেখে এসপি সাহেব চমকে উঠলেও আনন্দ একটুও চমকে যায় না। আনন্দ মূলত প্রথম থেকেই নিশ্চিত ছিল এই অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রনই হচ্ছে শ্রীদেবীর মূল হত্যাকারী। এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে লোকটা একটু আগে আত্মহত্যা করেছে সে হচ্ছে অবসরপ্রাপ্ত কনস্টেবল রবীন্দ্রন। তবে আত্মহত্যা করার আগে রবীন্দ্রন এসপি সাহেবকে একটা চিঠি লিখে গিয়েছিল, আর সেখানেই লোকটা তার দোষ স্বীকার করেছে যে সেই শ্রীদেবীকে খুন করেছিল। কিন্তু কেন খুন করেছিল সেটা আমরা আগেই জেনেছি, কিন্তু মূল বিষয়টা হলো আনন্দ কিভাবে টের পেল এই রবীন্দ্রনই শ্রীদেবীকে খুন করেছে। চলুন এই বিষয়টা জেনে নিই। রবীন্দ্রন যে আসল খুনি সেটা আনন্দ সেই ডাক পিয়ন চন্দ্রনের সাথে কথা বলেই জানতে পেরেছিল। কারণ চন্দ্রন শ্রীদেবীকে যে চিঠিগুলো এনে দিত সেই চিঠিগুলোর একটা একদিন রবীন্দ্রনের হাতে পড়ে যায়। যেহেতু রবীন্দ্রন একজন পুলিশ ছিল, তাই ডাকপিয়ন চন্দ্রন তাকে সেই চিঠিটা দিতে বাধ্য হয়। চিঠিটা পড়ার পরে রবীন্দ্রন দেখতে পায় স্বয়ং তার ছেলে এই চিঠিটা তার ভালোবাসার মানুষ শ্রীদেবীকে লিখেছে। যেহেতু রবীন্দ্রনের পরিবারের সাথে শ্রীদেবীর পরিবারের বিশাল একটা স্ট্যাটাসগত গ্যাপ ছিল, তাই রবীন্দ্রন চাইছিল না তার ছেলের সাথে এই সম্পর্কটা বেশি দূরে গড়াক। কিন্তু ছেলেটা যেহেতু সুশিক্ষিত, তাই তাকেও সে নিষেধ করতে পারছিল না। কিন্তু এটা জানার পরেও আপাতত কোনো কিছু না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু যেদিন রবীন্দ্রন জানতে পারেন শ্রীদেবী প্রেগনেন্ট, সেদিন তার মাথায় যেন বাজ পড়ে। তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন যে তার ছেলের সাথে যদি শ্রীদেবীর বিয়ে হয় তবে সমাজে আর মুখ দেখানোর জায়গা থাকবে না তার। তাই সবচেয়ে কঠিন একটা সিদ্ধান্ত নেন তিনি। সেই চিঠিটাতে তিনি নতুন একটা ঠিকানার ছাপ মেরে দেন। এই বিষয়টা আমরা আগেই ক্লিয়ার হয়েছি, এবং যথারীতি তিনি সেই রাতে আমবাগানে গিয়ে লুকিয়ে থাকেন। আর এরপর সেটাই হয় যেটা আমরা একটু আগে আনন্দের বর্ণনায় জানতে পেরেছি। এসপি এবার আনন্দের এ ধরনের দ্বিতীয় সফলতার কারণে ভীষণ খুশি হয়, কিন্তু তারপরেও তিনি আনন্দের চাকরিটা ফিরিয়ে দিতে পারেন না। এর কারণ ছিল রবীন্দ্রনের আত্মহত্যা। আনন্দকে নির্দেশ দেওয়া হয়েছিল কেসটা সলভ করতে, কিন্তু এবারও প্রথম কেসের মতো খুনির মৃত্যু ঘটেছে, যেটা কর্তৃপক্ষ কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না। আর মূলত হতাশাজনক একটা কথা বলেই এসপি সাহেব সেখান থেকে বিদায় নেন। তবে এরপরেও তিনি আনন্দের আর একটা কেস সলভ করার একটা সুযোগ দেওয়ার কথা বলেন। আর এর সাথে শেষ হয় আনি শিপিং কাণ্ডোত্থামের অসাধারণ এই গল্পের।